হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম নূর আমিন রহমান। পড়াশোনা করছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। তো আমি এখন একটা প্লেলিস্ট বানাচ্ছি তোমাদের জন্য কেমিস্ট্রির উপরে, এসএসসি কেমিস্ট্রিকে ফোকাস করে। তো আমার এই প্লেলিস্টে থাকবে তোমাদের ইম্পর্টেন্ট টপিকগুলো। তো আজকের লেকচারে আমি পড়াবো তোমাদের ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং আয়নীকরণ শক্তি। হ্যাঁ, তিনটা টপিকই তোমাদের খুবই অনেকের প্রবলেম আছে, অনেকে বেসিকটা বুঝো না। তো আমি আজকের লেকচারে আমি এগুলো তোমাদের বেসিক থেকে শুরু করব, কিছু কোয়েশ্চেন আনসার করব যেগুলো খুব ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসে এগুলোর একদম যা যা কোয়েশ্চেন আসে, যা যা আসতে পারে সব কিছু আমি তোমাদের করাই দেব। তো চলো আমরা শুরু করি। তো দেখো, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, তিনটাই কি নর্মাল শক্তি। চলো, এখন এই তিনটারই একটা কমন বিষয় কি জানো? এই তিনটার একটা কমন বিষয় হচ্ছে আকার যত ছোট ছোট হবে তত বেশি। এটা এই তিনটার ক্ষেত্রে প্রযোজ্য। আর এই তিনটার যখন তোমরা কোয়েশ্চেন আনসার করবা, সব থেকে ভালো টিপস দুইটা জিনিস মাথায় মাথায় রাখবা। এক, when time of answering questions, when you answer these types of questions, তিনটা জিনিস: এক, আকার; দুই, ইলেকট্রন বিন্যাস। এই দুইটা জিনিস মাথায় রেখে তোমরা এই কোয়েশ্চেন আনসার গুলো পড়বা, বা এমসিকিউতে আসলেও এই দুইটা জিনিস তোমরা মাথায় রাখবা। তো এটা গেল বেসিক আলোচনা, তিনটার ক্ষেত্রে কমন বিষয়গুলা। তো চলো এখন আমরা একটা টপিক শুরু করি, আয়নীকরণ শক্তি। করণ শক্তি, দেখো এটার বেসিক কি, এক লাইনে যদি বলি, ইলেকট্রন বের করে দিতে যতটুকু শক্তি লাগতেছে, ইলেকট্রন বের করে দিতে যে শক্তি লাগতেছে সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। ইলেকট্রন বের করে দেওয়া নাকি, মনে করো পরমাণু একটা, কার্বন 6, দেখো কার্বন 6, এখন এইটা থেকে যদি আমি একটা ইলেকট্রন বের করে দেই তাহলে আমার একটা শক্তি প্রয়োগ করতে হবে না? কেন শক্তি প্রয়োগ করতে হবে? কারণ এই ইলেকট্রনটাকে তো আমার কার্বনের নিউক্লিয়াসটা অ্যাট্রাক্ট করতেছে। তো এটাকে যদি আমি বের করে দেই, এটা অ্যাট্রাক্ট করতেছে, এটা শক্তি আছে, তো বের করে দিতে আমার একটা শক্তি লাগবে। এই শক্তিটাই মূলত হচ্ছে আমার আয়নীকরণ শক্তি। হ্যাঁ, তো এটা হচ্ছে একদম বেসিক। এখন আমি এক্সামে লিখবো কিভাবে? এক্সামে লিখবো, দেখো মনে করো এটা একটা পরমাণু লিখলাম। দেখো পরমাণু গ্যাসীয় অবস্থায়, ওয়েট, গ্যাসীয় অবস্থায় শক্তি প্রয়োগে। এখন আমার শক্তি তো প্রয়োগ করতে হবে। কেন করতে হবে? কারণ নিউক্লিয়াসটা আমার ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করতেছে, এই জন্য আমার শক্তি প্রয়োগ করতে হবে। শক্তি প্রয়োগে পরমাণু থেকে একটি ইলেকট্রন বের করে একক ধনাত্মক চার্জে পরিণত করতে
যে শক্তি লাগে, যে শক্তি দরকার হয় বা প্রয়োজন হয়, দরকার হয়, সেটাই হচ্ছে আমার আয়নীকরণ শক্তি। এখন একক ধনাত্মক চার্জটা কি? দেখো, আমরা জারণ বিজারণের কনসেপ্ট থেকে একটা বিষয় জানি না, যে যখন একটা পরমাণু ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ছেড়ে দেয়, তখন সেটা কিসে পরিণত হয়? ধনাত্মক চার্জে পরিণত হয়। তো এই জন্য এটা একক ধনাত্মক চার্জ। এটাও তো একটা বের করে দিচ্ছে, তো একক ধনাত্মক চার্জ। আর ধনাত্মক একক ধনাত্মক চার্জ মানে কি জানো? ডেল এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে পজিটিভ। ডেল এইচ পজিটিভ। ডেল এইচ পজিটিভ মানে কি জানো? এটা হচ্ছে একটা ডেল এইচ পজিটিভ। থাক, ডিটেলসে না যাচ্ছি। এটা ডেল এইচ হচ্ছে পজিটিভ, তার মানে হচ্ছে এটার বাইরে থেকে আমার শক্তি দিতে হয়। বাইরে থেকে শক্তি দিতে হয় কিসে? তাপহারী বিক্রিয়াগুলোতে। গেল আয়নীকরণ শক্তি গেল। এখন আয়নীকরণ শক্তি যদি আমি তোমাদের কিছু উদাহরণ দেই, যেমন দেখো, ফার্স্টে আমি একটা কথা বলছি যে আকার যত ছোট হবে আয়নীকরণ বা এই শক্তিগুলোর মান তত বেশি হবে। তো আয়নীকরণ শক্তির ক্ষেত্রে দেখো, একটা গ্রুপ, এই বেসিকটা হয়তো তোমরা সবাই জানো, মনে করে পর্যায় সারণী আঁকতেছি আমি। হ্যাঁ, এদিকে এগুলো হচ্ছে গ্রুপ, এটা হচ্ছে গ্রুপ, আর এগুলো হচ্ছে কি পর্যায়, রো, গ্রুপ 1 2 3, 1 1 2 3। এখন দেখো, একই গ্রুপে, মানে 1 নম্বর গ্রুপে কি হচ্ছে? হাইড্রোজেন, লিথিয়াম, এগুলো তো, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো তো আছে, তাই না? তো দেখো, একটা গ্রুপের যখন উপর থেকে নিচে নামতেছে তখন কি হচ্ছে? একই গ্রুপে যখন উপর থেকে নিচে নামে তখন অরবিটাল সংখ্যা বৃদ্ধি পায়। মানে অরবিটাল মানে হচ্ছে শক্তি স্তর সংখ্যা। হাইড্রোজেনের শক্তি স্তর সংখ্যা কয়টা? একটা। লিথিয়ামের 2টা, সোডিয়ামের 3টা, পটাশিয়ামের 4টা। এমন শক্তি স্তর সংখ্যা বৃদ্ধি পায়। তবে যদি তুমি দেখো, একই রো বরাবর যখন যাবে শক্তি স্তর বৃদ্ধি পাবে না। এটার যদি একটা থাকে শক্তি স্তর, এটার একটা থাকবে। লিথিয়াম 3, বেরিলিয়াম হচ্ছে কত? 4, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ওকে, ফ্লোরিন 9, নিয়ন 10। দেখো, এগুলোর কি? এগুলোর একই রোতে যখন যাচ্ছে তখন কি হচ্ছে? তখন ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু অরবিটাল সংখ্যা একই থাকতেছে। তার মানে কি? একই অরবিটাল সংখ্যা যদি কমন থাকে, ইলেকট্রন সংখ্যা যদি বাড়তে থাকে, তাহলে এর আকারে আস্তে আস্তে ছোট হবে। কেন ছোট হবে? কারণ সেক্ষেত্রে আমার শেষ কক্ষপথে উপস্থিত ইলেকট্রনের উপর পরমাণুর আকর্ষণ বলটা বৃদ্ধি পাবে। কারণ নেগেটিভ বাড়তেছে, আমার কেন্দ্রে পজিটিভ আছে, নেগেটিভ বাড়তেছে, তো আকর্ষণ করবে। মনে করো একটা অরবিটাল কম আকর্ষণ, ইলেকট্রন বাড়তেছে, আস্তে আস্তে বেশি আকর্ষণ করবে, বেশি আকর্ষণ করতে করতে ছোট হয়ে যাবে। এই তো এটা আমি কেন আনলাম? কারণ দেখো, যদি ছোট হয় আকার আস্তে আস্তে, তাহলে আমার শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন বের করে দিতে বেশি শক্তি লাগবে। মনে করো, কিসে উদাহরণ দিব তোমাদের? লিথিয়াম কি 3, একটা 2টা 3টা, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, একটা 2টা 3টা 4টা। এখন দেখো, লিথিয়াম হচ্ছে 1 নম্বর গ্রুপের দ্বিতীয় পর্যায়ে, আর বেরিলিয়াম হচ্ছে 2 নম্বর গ্রুপের দ্বিতীয় পর্যায়ে। বাম থেকে ডানে গেছে একই পর্যায়ে। এই ক্ষেত্রে আমার কি হয়েছে? দেখো, অরবিটাল সংখ্যা সেম আছে, ইলেকট্রন একটা বৃদ্ধি পাইছে বেরিলিয়ামে। এই ক্ষেত্রে
আমার বেরিলিয়ামের আকারটা ছোট হয়ে যাবে। কেন? কারণ বেশি আকর্ষণ করবে, এক্ষেত্রে আমার আকারটা ছোট হয়ে যাবে। শেষ কক্ষপথে উপস্থিত ইলেকট্রনের উপর বেশি শক্তি হবে। যেহেতু আকার ছোট হয়ে যাচ্ছে, ছোট একটা জিনিস থেকে একটা জিনিস বের করা তুলনামূলক কঠিন না? তো এই জন্য আমার এখান থেকে যদি আমি একটা ইলেকট্রন ছড়াইতে চাই, তাহলে আমার বেশি শক্তি লাগবে এখানের তুলনায়। কেন? কারণ এটার আকার হচ্ছে বড়, এটার আকার হচ্ছে ছোট। এটার শেষ কক্ষপথে উপস্থিত ইলেকট্রনের উপর আকর্ষণ বল তুলনামূলক কম, আর এটার শেষ কক্ষপথে উপস্থিত ইলেকট্রনের উপর আকর্ষণ বল তুলনামূলক ভাবে বেশি। এটার আন্তঃআণবিক দূরত্ব বেশি, এটার আন্তঃআণবিক দূরত্ব কম। এই জন্য এখান থেকে আমরা একটা ইলেকট্রন বের করে একক ধনাত্মক চার্জে পরিণত করতে আমার বেশি শক্তি লাগবে। তো এই জন্যই এটার আয়নীকরণ শক্তির মান বেশি। কারণ আমরা কি শিখে আসছি? দেখো, একটা ইলেকট্রন বের করে দিতে যে শক্তি লাগবে তার আয়নীকরণ শক্তির মান বেশি হয়। দেখো, তাইলে আমরা একটা পাচ্ছি না, রিদম ধারা পাচ্ছি। তো কি ধারা? দেখো, একই গ্রুপের উপর থেকে যখন নিচে যাচ্ছে তখন তখন আকার বৃদ্ধি পাচ্ছে। আমরা কি বলে আসছি? আকার যদি বেশি হয় তাহলে শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রনের সরায় দিতে আমার কম শক্তি লাগবে। কেন? আকার যদি বাড়ে উপর থেকে, এটা মানে একই গ্রুপেরটা দেখি। এখন আমরা মনে করো হাইড্রোজেন একটা অরবিটাল, লিথিয়াম দুইটা অরবিটাল, তারপর সোডিয়াম তিনটা অরবিটাল, তিনটা আকার বাড়তেছে। শেষ কক্ষপথ থেকে যদি একটা ইলেকট্রন বের করে দেই, ইলেকট্রন এটার আকার সব থেকে ছোট। এটা থেকে বের করে দিতে আমার বেশি কষ্ট হবে, এটাতে তুলনামূলক কম কষ্ট হবে, এটাতে সব থেকে কম কষ্ট হবে। এইভাবে একই গ্রুপের যখন আমরা উপর থেকে নিচে যাচ্ছি, আমার আয়নীকরণ শক্তির মান কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। কেন হ্রাস পাচ্ছে? মানে আমার আয়নীকরণ শক্তির মান হ্রাস পাচ্ছে, মানে আমার ইলেকট্রন বের করে দিতে কম শক্তি লাগতেছে। ওই যে শুরুতে আমি একটা বলছি, আকার যত ছোট হবে তত বেশি হবে, এই তিনটার ক্ষেত্রেই ভাই। হ্যাঁ, তো এটা তো এখন আমরা একটা রিদম পাচ্ছি। এই রিদমটাকেই বলে হচ্ছে আমার পর্যায়বৃত্ত ধর্ম। যেমন দেখো, আমরা দেখতেছি যখন আয়নীকরণ শক্তি যদি বলে তোমাকে আয়নীকরণ শক্তি একটা পর্যায়বৃত্ত ধর্ম, কেন ব্যাখ্যা করো? কারণ আমরা দেখতেছি আয়নীকরণ শক্তিতে পর্যায় সারণীতে একই গ্রুপের যখন উপর থেকে আমরা নিচে যাই আকার বৃদ্ধি পায়, সাথে সাথে আমাদের আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়। আবার একই পর্যায়ে যখন আমরা বাম থেকে ডানে যাচ্ছি তখন আমাদের অরবিটাল কক্ষপথ সংখ্যা সেম থাকে, কিন্তু ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, যার ফলে আন্তঃআণবিক আকর্ষণ বল বৃদ্ধি পায়, আন্তঃআণবিক আকর্ষণ বল বৃদ্ধি পায়, আন্তঃআণবিক দূরত্ব হ্রাস পায়। এর জন্য আমাদের শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন বের করে একক ধনাত্মক চার্জে পরিণত করতে বেশি শক্তি লাগতেছে এক পর্যায়ের ক্ষেত্রে। তো আমরা দেখতেছি যে এটা তো পর্যায়বৃত্ত ধর্ম, তাই না? বাম থেকে যত ডানে যাচ্ছি তত শক্তি বৃদ্ধি পাচ্ছে, উপর থেকে যত নিচে যাচ্ছি তত শক্তি কম লাগতেছে, পর্যায়বৃত্ত ধর্ম। তো তার মানে আয়নীকরণ শক্তি একটা পর্যায়বৃত্ত ধর্ম। এই কোয়েশ্চেনটা অনেক আসে। তো আমি এটা তোমাদের পরে লিখে দিব। আজকে বেসিক বুঝাচ্ছি, আমি নেক্সট ক্লাসে যা যা কোয়েশ্চেন আসে আমি তোমাদের বুঝাই লিখে দিব। গেল। তো আয়নীকরণ শক্তি মনে হচ্ছে ক্লিয়ার, তবু আমি আর কয়েকটা কোয়েশ্চেন একটু প্র্যাকটিস করাই তোমাদের। চলো দেখো, নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে, নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন এর মধ্যে কার আয়নীকরণ শক্তির মান বেশি? আয়নীকরণ শক্তি তুলনামূলক, সরি মাঝে একটা ডিস্টারবেন্স ছিল, তো চলো শুরু করি। আর টাইমিং কাইটা দিব না। নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কার আয়নীকরণ শক্তির মান তুলনামূলক বেশি? দেখো, আমি কি বলছিলাম শুরুতে? ভাই আমি যা যা বলতেছি মাথায় রাখবা, অনেক কাজে দিবে। যখন এইসব কোয়েশ্চেনের আমরা আনসার করব, দুইটা জিনিস মাথায় রাখবো, আকার, ইলেকট্রন বিন্যাস। ফার্স্টে আকার দেখি।
ফার্স্ট ইলেকট্রন বিন্যাস দেখি নাইট্রোজেন কত 7 1s2 2s2 2p 4 3 অক্সিজেন 8 এটা একটু ব্যতিক্রম কিন্তু তো ব্যতিক্রমটা আমি আচ্ছা বুঝাচ্ছি তোমাদের পরে দাঁড়াও 1s2 2s2 2p4 দেখো এটা একটু ব্যতিক্রম এটা এটা যদি আসে এটা আসবে নাইলে তোমাদের নাইট্রোজেন অক্সিজেন এগুলোই আছে আর কি এটা একটু ব্যতিক্রম এটা নাইট্রোজেন অক্সিজেন or magnesium and aluminium or কোনটা আসে বেরিলিয়াম and boron এই তিনটাই আসে এই যে এই কয়েকটা বললাম না এটা থেকে দেখবে একটা কোশ্চেন কমন চলে আসে যদি আয়নীকরণ শক্তি থেকে আমার কমন আসে মানে আয়নীকরণ শক্তি থেকে যদি কোশ্চেন করে এগুলা এমসিকিউ নাইলে সিকিউতে তুমি শিওর পাবা ধরে রাখো দেখো নাইট্রোজেন অক্সিজেন এই যে বলছি না এই যে নাইট্রোজেন অক্সিজেনের জায়গায় ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম দিয়ে দিবে হয়তো বেরিলিয়াম বা বোরন দিয়ে দিবে আমি নাইট্রোজেন অক্সিজেনটা দিয়ে তোমাদের দেখাচ্ছি এক্সেপশন এটা এক্সেপশন অক্সিজেন 8 আচ্ছা এক্সেপশনটা আমি একটু পরে করাই এখন আমি একটু অক্সিজেন আর ফ্লোরিনটা করাই দিতে পারবো হ্যাঁ অক্সিজেন এন্ড ফ্লোরিন অক্সিজেন 8 ফ্লোরিন কত 9 এখন যদি আমি ইলেকট্রন দেখি দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ফ্লোরিন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা 9টা এখন দেখো অক্সিজেন এবং ফ্লোরিনের মধ্যে কার আয়নীকরণ শক্তির মান বেশি আর বেশি 2 মিনিট তোমরা ভিডিওটা পাস করে প্রেডিক্ট করো কার বেশি হবে আমি তো তোমাদের শুরুতে বলছি যে যদি অরবিটাল সংখ্যা সেম থাকে যেমন এটা দেখো এটারও দুইটা কক্ষপথ আছে এটারও দুইটা কক্ষপথ আছে কক্ষপথ সংখ্যা সেম তো কক্ষপথের জিনিসটা আমরা কনসিডার করতেছি না যদি কক্ষপথ বেশি হইতো সেক্ষেত্রে এমনি তুমি বলতা যে আমার যার কক্ষপথ বেশি আকার বেশি তো তার আয়নীকরণ শক্তির মান কম এটার কিন্তু কক্ষপথ সংখ্যা সেম তার মানে কক্ষপথ সংখ্যা সেম তার মানে এখন আমরা কনসিডার করব আকার দেখো এটা শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে 7টা এটা শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে 2 4 6টা হ্যাঁ কক্ষপথ সংখ্যা 1 এটার ইলেকট্রন সংখ্যা বেশি ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা বেশি অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কম তো যেহেতু এটা ইলেকট্রন সংখ্যা বেশি তাইলে এটার পরমাণু শেষ কক্ষপথে উপস্থিত এটা নিউক্লিয়াসের শেষ কক্ষপথে উপস্থিত ইলেকট্রনের উপর আকর্ষণ বলও বেশি যেহেতু আকর্ষণ বল বেশি তাই আকর্ষণ বলের দূরত্ব কমবে না যেহেতু আকর্ষণ বল বেশি তাই এদের আন্তঃআণবিক দূরত্ব অক্সিজেনের থেকে তুলনামূলক কম যেহেতু আকর্ষণ বল বেশি এবং আন্তঃআণবিক দূরত্ব বল অক্সিজেনের থেকে তুলনামূলক কম তাই ফ্লোরিন থেকে একটা ইলেকট্রন সরায়ে একক ধনাত্মক চার্জে পরিণত করতে যে শক্তি লাগবে অক্সিজেন থেকে একটা ইলেকট্রন সরায়ে একটা একক ধনাত্মক চার্জে পরিণত করতে অক্সিজেনের থেকে বেশি শক্তি লাগবে তাই ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা না আয়নীকরণ শক্তির মান অক্সিজেনের থেকে বেশি আর ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি এটা পরে বলতেছি হ্যাঁ তো এটা হচ্ছে নর্মাল কেসে কোয়েশ্চেন কম করে কিন্তু আমি যেটা বলছি বেসিকটা মনে রাখবা আমাদের একটা জিনিস যে কেমিস্ট্রিতে তুমি বুঝবা কেমনে যে একটা টপিক ইম্পর্টেন্ট যদি দেখো যে এক্সেপশনই মানেই হচ্ছে ইম্পর্টেন্ট এক্সেপশন থেকে আমার কেমিস্ট্রিতে বেশি কোয়েশ্চেন আসে একটু পানি খেয়ে নিই আমি
তো আমাদের কিছু কেস আছে, কেসগুলো হচ্ছে যে অর্ধ সম্পন্ন কক্ষপথ। এগুলো হচ্ছে দেখো S2 P3 P6 D5 D10 F7 F14। F আসে না, আসলে তোমার এতটুকুই আসবে। তো এটা হচ্ছে অর্ধ সুস্থিত কক্ষপথ। এইসব কেস যদি থাকে তাহলে আমার একটু ব্যতিক্রম আসবে। যেমন P3 হলো অর্ধ সুস্থিত কক্ষপথ, তাইলে P3 থেকে P3 শক্তি P4 থেকে বেশি হবে। P6 সম্পূর্ণ, যদিও এটা বাদ দেই, D5 D6 D5 অর্ধ সুস্থিত কক্ষপথ। তো D5 এর একদম মানে D5 অর্ধ সুস্থিত কক্ষপথ, তাইলে D5 এর শক্তি D6 থেকে বেশি হবে। মানে SPDF তো তোমরা বুঝো আশা করছি, যদি না বুঝো কমেন্ট করিও, আমি নেক্সট ক্লাসে বা আমি বুঝাই দিব তোমাদের। দেখো এটা একদম ভাই ছড়া না, ছন্দের মতো মুখস্থ রাখবো, ছন্দ, রিদম, রিদমের মতো মনে রাখবো। S2 P3 P6 D5 D10 আর F7 F40 যদি কোয়েশ্চেন খুব হার্ড করে তাহলে এটা তোমার MCQ তে দিবে। হ্যাঁ, F7 থেকে F8 বেশি শক্তিশালী নাকি, তো বলবে F7 বেশি শক্তিশালী, কেমন ভাইয়া পড়াইছে। তো দেখো এটা তো আমরা শিখলাম অর্ধসুস্থিত কক্ষপথ। এটা উঠায় রেখো, যা যা বলতেছি ইম্পর্টেন্ট ওগুলো উঠায় রেখো, ওগুলো নোট করিও, কাজে লাগবে। হ্যাঁ, দেখো এখন আমরা বলতে পারি, এখন মনে হয় আমি আশা করছি যে তোমরা বুঝবে। এখন দেখো দুইটা জিনিস মাথায় রাখতে বলছি, কি আকার বিন্যাস। আকার লেখার পরে আমরা বিন্যাসটা দেখলাম। বিন্যাস নাইট্রোজেনের বিন্যাস থেকে দেখতেছি কি পিতে 3টা ইলেকট্রন আছে, অক্সিজেনের থেকে বিন্যাস থেকে কি দেখতেছি কি পিতে 4টা ইলেকট্রন আছে। আমরা কি বলছি, অর্ধ সুস্থিত কক্ষপথ। P3 হচ্ছে অর্ধ সুস্থিত কক্ষপথ, তার মানে কি P3 থেকে P4 থেকে P3 বেশি শক্তি দিলে, তার মানে কি জানো, তার মানে হচ্ছে নাইট্রোজেন এর তো আয়নীকরণ শক্তি শক্তির মান অক্সিজেন থেকে বেশি কেন বেশি? কারণ অর্ধসূচিত কক্ষপথ। এটা আমরা ক্যামেরা ডিটেলসে লিখবা, জানো। দেখো ফার্স্টে ইলেকট্রন বিন্যাসটা করবা, করার পরে নাইট্রোজেন এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে যে নাইট্রোজেনের 2 নম্বর কক্ষপথের পি অরবিটালে 3টা ইলেকট্রন আছে। অপরদিকে অক্সিজেনের 2 নম্বর কক্ষপথের পি অরবিটালে 4টা ইলেকট্রন আছে। আমরা জানি যে P3 হচ্ছে অর্ধ সুস্থিত কক্ষপথের নিয়ম মেনে চলে, তাই নাইট্রোজেনের শেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন বের করে একক ধনাত্মক চার্জে পরিণত করতে অক্সিজেনের তুলনায় বেশি শক্তি লাগবে। আয়নীকরণ শক্তির সংজ্ঞা অনুযায়ী তাই নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান অক্সিজেনের থেকে বেশি। একইভাবে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তির মান অ্যালুমিনিয়ামের থেকে বেশি। একইভাবে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান বোরনের থেকে বেশি। একইভাবে ফসফরাসের আয়নীকরণ শক্তির মান সালফারের থেকে বেশি। কেন বেশি এটা আমি তো একটা দেখায় দিছি, তোমরা নেক্সট গুলো করবা, না করলে কমেন্ট করিও, আমি করে দিব না। হ্যাঁ, নেক্সট গুলো করবা, করার সময় কি কি মাথায় রাখবা। ফার্স্টে এসব কোয়েশনের ফার্স্টেই ইলেকট্রন বিন্যাস মাস্ট,
ই মাইনাস বিন্যাস মাস্ট দেখাবা, মাস্ট দেখাবা। তারপরে দেখবা অর্ধ সুস্থিত কক্ষপথ আছে নাকি, অর্ধ পূর্ণ কক্ষপথ আছে নাকি, আছে কিনা। যদি থাকে তাহলে ওই যে ব্যতিক্রম, আর যদি না থাকে তাহলে আমি যাই বলছি, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়বে, উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির মান কমবে। এটা হচ্ছে এক্সেপশন কেস, আর ওই যেটা বলছি এটা হচ্ছে নর্মাল কেস। এক্সেপশন ছাড়া যেটা বলছি নর্মাল ভাবেই চলবে। তো চলো আমি আর কয়েকটা নর্মাল কেস দেখে আসি। কোনটা মুছে ফেলবো, এটা মুছে ফেলি। কার্বন নাইট্রোজেন দেখাইছি না, অক্সিজেন ফ্লোরিন কি দেখাইছি আমি, ভাই কি ভুলে যাই। দেখো সোডিয়াম আর ম্যাগনেসিয়াম দেখো, সোডিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম, সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12। তো তার মানে কি আমরা কি দেখতেছি, ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, অক্সিজেনের শেষ কক্ষপথে 1টা ইলেকট্রন আছে। তো ম্যাগনেসিয়াম এবং সোডিয়ামের আমার অরবিটাল সংখ্যা একই, তবে ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, অপরদিকে সোডিয়ামের শেষ কক্ষপথে 1টা ইলেকট্রন আছে। যেহেতু ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা অক্সিজেনের থেকে বেশি, তাই ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে, ম্যাগনেসিয়াম পরমাণুর শেষ কক্ষপথে উপস্থিত ইলেকট্রনের উপর সোডিয়ামের ইলেকট্রনের উপর আকর্ষণ বল বেশি এবং এদের আন্তঃআণবিক দূরত্ব কম। তাই ম্যাগনেসিয়ামের থেকে একটি ইলেকট্রন বের করে একক ধনাত্মক চার্জে পরিণত করতে তুলনামূলক বেশি শক্তি প্রয়োজন হবে। তাই ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তির মান সোডিয়ামের থেকে বেশি। অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়াম তো এক্সেপশন, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14। এখন এত হার্ডে যাব আমি। আচ্ছা, অ্যালুমিনিয়াম এন্ড সিলিকন, অ্যালুমিনিয়াম 13, 1s2 2s2 2p6 3s2 3p1, সিলিকন 14, 1s2 2s2 2p6 3s2 3p2। এখন দেখো অ্যালুমিনিয়াম এবং সিলিকনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতেছি যে অ্যালুমিনিয়াম এবং সিলিকনের কক্ষপথ সংখ্যা একই, তবে সিলিকনের শেষ কক্ষপথে অ্যালুমিনিয়ামের তুলনায় বেশি সংখ্যক ইলেকট্রন আছে। তাই সিলিকন পরমাণুর শেষ কক্ষপথে উপস্থিত ইলেকট্রনের উপর আকর্ষণ বল বেশি এবং এদের আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি, আন্তঃআণবিক দূরত্ব হচ্ছে কম, যার ফলে সিলিকনের শেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন বের করে দিতে অ্যালুমিনিয়ামের থেকে বের করে একক ধনাত্মক চার্জে পরিণত করতে অ্যালুমিনিয়ামের থেকে বেশি পরিমাণ শক্তি দরকার হয়। তাই সিলিকনের আয়নীকরণ শক্তির মান অ্যালুমিনিয়াম থেকে বেশি। সিলিকন ফসফরাস, এখন আমি যদি সিলিকন ফসফরাসের দেখাই, দেখো ফসফরাস কত, 15, এই ক্ষেত্রে এটা কিন্তু এক্সেপশন, এই যে 3 আছে, এক্সেপশন না এটা, সরি, এক্সেপশন হচ্ছে ফসফরাস আর সালফারের, কারণ 1s2 2s2 2p6 3s2 3p4। এখন দেখো সালফারের শেষ কক্ষপথে বেশি ইলেকট্রন আছে, তো তবে ওই যে অর্ধপূর্ণ কক্ষপথ ফসফরাসের, তাই ফসফরাসের আয়নীকরণ শক্তির মান
সালফারের থেকে বেশি, তো এটা এক্সেপশন না, এক্সেপশন। এটাও চলে আসতে পারে, এমসিকিউ আর সিকিউতে দিলে 4-এ 4 পাওয়া শিওর। যেটা আমি জানতে বলছি এইভাবে লিখো। তো আশা করছি আয়নীকরণ শক্তির কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার তোমাদের। নেক্সট বার তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রন আসক্তি আমি পড়াবো। আজকে আমি কোয়েশ্চেন সলভ করাইছি তোমাদের আয়নীকরণ শক্তি, আশা করছি সব ক্লিয়ার। তো আজকে এই জন্য টাটা, আবার একটা ক্লাস রেকর্ড করবো কিছুক্ষণ পরে। আম্মু ডাক দিছিল তখন খাবারের জন্য। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতাটা, আল্লাহ হাফিজ, সাথে থাকবা।